এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইরানে ঢুকে পড়েছে মার্কিন স্পেশাল ফোর্স। চলছে দুপক্ষের মধ্যে তুমুল লড়াই, যাকে যাকে মরছে মার্কিন সেনারা। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ পর্যন্ত মার্কিন বাহিনী উদ্ধার করতে পেরেছে তাদের নিখোঁজ দ্বিতীয় পাইলটকে। এখন একজন নিখোঁজ আছে বলে বিভিন্ন সূত্র বলছে, কিন্তু অদ্ভুত ব্যাপার দেখেন, মার্কিন সামরিক বাহিনী বা পেন্টাগন তাদের কেউ লম্বা ফিরিস্তি দেয়নি। ডোনাল্ড ট্রাম্প তার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই উদ্ধার অভিযানের বর্ণনা এমনভাবে দিয়েছে, মনে হচ্ছে যেন আমেরিকা জিতে গেছে, মনে হচ্ছে যেন ইরান যুদ্ধ শেষ এবং ইরানের উপর বিজয় স্থাপিত। এদিকে নতুন আকাশ প্রতিরক্ষা এনে মার্কিন বিমান গিলছে ইরান। যুদ্ধের মধ্যেও ইরানে উদ্ভাবন থেমে নেই। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুদ্ধের গল্প আমরা সাধারণত সিনেমার মতো ভাবতে ভালোবাসি। এক পক্ষ জিতবে, অন্য পক্ষ হারবে, তারপর আকাশে আতশবাজি, শহরে মিছিল আর বিজয়ীদের উল্লাস। তারপর জয়ী সৈনিক ঘরে ফিরবে তার বাবা মা আর প্রেমিকার কাছে। কিন্তু বাস্তব যুদ্ধ, বিশেষ করে এই সময়ের যুদ্ধ, এত সরল আর নাটকীয় নয়। এখানে বিজয় কখনো কখনো নীরবে হয়, আর সেই নীরবতার ভেতরেই সবচেয়ে বেশি গভীরতা লুকিয়ে থাকে। এদিকে চীনের সহায়তায় মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ বদলে দিচ্ছে ইরান। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। হরমুজ প্রণালী ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর এটি এখন সারা বিশ্বের সবচেয়ে বড় মাথা ব্যথার জায়গা হয়ে দাঁড়িয়েছে। এখন যুদ্ধের যে বড় ঘটনা হয়েছে, হরমুজ প্রণালী কিভাবে সবার জন্য উন্মুক্ত করা যায়। বিষয়টি এমন যে হরমুজ দখলে যার, যুদ্ধ জয় হবে তার। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, হরমুজ প্রণালী নিয়ে ইরান নতুন পরিকল্পনা নিয়েছে। কি সেই পরিকল্পনা, চলুন দেখে নেওয়া যাক। এদিকে ইরানে নিখোঁজ পাইলটকে খুঁজতে আসা আরেকটি মার্কিন বিমান ধ্বংস। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতদিন ইরান ছিল একাই, কিন্তু এখন বিভিন্ন মুসলিম দেশের পাশাপাশি চীন ও রাশিয়া যোগ দিয়েছে ইরানের সঙ্গে। জানা যাচ্ছে 8টি মুসলিম দেশ মিলে যোগান দেবে যুদ্ধ সরঞ্জাম। এটি ইরানের জন্য খুব খুশির একটি বিষয়। সকলেই কমেন্টে মাশাআল্লাহ লিখে যাবেন। এদিকে ট্রাম্পের আলটিমেটামের পর ইসরায়েল কুয়েতে হামলা ইরানের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। হরমুজ প্রণালী খুলে দিতে যুক্তরাষ্ট্রের 48 ঘন্টার আলটিমেটামকে প্রত্যাখ্যান করেছে ইরান। অসহায় ও উদ্বিগ্ন হয়ে যুক্তরাষ্ট্র এমন হুমকি দিচ্ছে বলে উল্লেখ করেছেন তারা। এমনকি তেহরান বলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য অপেক্ষা করছে বড় চমক। এদিকে হামলা পাল্টা হামলায় ক্ষয়ক্ষতি অব্যাহত রয়েছে উভয় পক্ষের। হামলা পাল্টা হামলা চলছে, তুমুল লড়াই, কেউ যেন কাউকে ছাড় দিচ্ছে না। একের পর এক ইরানের আঘাতে ধ্বংস হচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বীরত্ব। ট্রাম্প ও নেতানিয়াহু ইরানের এই হামলায় যেন কোনো কুল কিনারাই পাচ্ছে না। ভয়ে পিছু হটতে চাইলেও প্রকাশ করতে পারছে না ট্রাম্প। তারই মাঝে মিসাইল যুদ্ধে টিকতে না পেরে ট্রাম্প যখন স্থল অভিযানে সৈন্য পাঠাচ্ছে, ঠিক তখন ইরানের হামলায় ধ্বংস হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান। যে বিমান নিয়ে যুক্তরাষ্ট্র বলেছিল এটা কারো ধ্বংস করার ক্ষমতা নেই, ঠিকই তাদের সেই বিমান শেষ করে দিল ইরান। তবে মার্কিন কমান্ডোরা ইরানের অভ্যন্তরে প্রবেশ করার পরপরই ইরানি রেভলিউশনারি গার্ড IRGCর তীব্র বাধার মুখে পড়ে। শুরু হয় দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী লড়াই। আকাশপথে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার গানশিপ থেকে মুহুর্মুহু হামলা চালানো হলেও মাটি থেকে ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্থলবাহিনী শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। পেন্টাগনের সূত্র অনুযায়ী গত কয়েক সপ্তাহের টানা সংঘাতে এখন পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও 3 শতাধিক। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবং হতাহতদের সরিয়ে নিতে ওয়াশিংটন 48 ঘন্টার একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তেহরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের দাবি তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এই অভিযান চালানো হয়েছে, যার চরম মূল্য যুক্তরাষ্ট্রকে দিতে হবে। মার্কিন F-15 যুদ্ধবিমানের পরে ইরান পারস্য উপসাগরের ওপর আরও একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। তবে এত কিছুর মাঝে ইরান জানান দিচ্ছে তাদের সক্ষমতা কোনো অংশে কম নয়। একের পর এক আঘাতে যেন কাঁপছে ট্রাম্প ও নেতানিয়াহুর বাহিনী। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয় এই অভিযানের। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন আগামী ঘন্টা গোটা বিশ্বের জন্য অত্যন্ত জটিল হতে যাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব, অন্যদিকে ইরানের স্পষ্ট বার্তা, এই লড়াই এখনই থামার নয়। দিন যত যাচ্ছে সংঘাত ততই নতুন রূপ নিচ্ছে, বদলে যাচ্ছে শক্তির সমীকরণ। ফলে পুরো অঞ্চলে তৈরি হয়েছে অনিশ্চয়তা, উত্তেজনা আর দীর্ঘমেয়াদী সংঘাতের আশঙ্কা। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন খুব অল্প সময়ের মধ্যেই যুদ্ধবিরতি সম্ভব এবং ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। কিন্তু এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমান পরিস্থিতিতে তারা কোনো ধরনের যুদ্ধবিরতির পথে হাঁটবে না, বরং দেশটি তাদের সর্বোচ্চ নেতা হত্যার প্রতিশোধ নেবে। এই অবস্থায় নতুন করে সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নানা হামলা ও চাপের মধ্যেও ইরান কিভাবে এত শক্তিশালী অবস্থানে রয়েছে। বিশ্লেষকদের মতে এর পেছনে বড় ভূমিকা রাখছে চীনের সহায়তা, যা ইরানের সামরিক সক্ষমতাকে শুধু টিকিয়েই রাখেনি, বরং আরও শক্তিশালী করে তুলেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের বিশ্লেষণে উঠে এসেছে সংঘাত শুরু
শুরু হওয়ার পর থেকেই চীন থেকে ইরানে একাধিক রাসায়নিকবাহী জাহাজ পৌঁছেছে। এই জাহাজগুলোতে সোডিয়াম পারক্লোরেট বহন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা কঠিন জ্বালানি ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিশেষজ্ঞদের মতে এই কাঁচামাল দিয়ে অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব। এদিকে মার্কিন বিশ্লেষকদের তথ্য বলছে, সংঘাতের মাঝেও ইরানের উল্লেখযোগ্য অংশের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এখনো অক্ষত রয়েছে। অর্থাৎ ইরান শুধু প্রতিরোধী করছে না, বরং দীর্ঘমেয়াদী লড়াই চালিয়ে যাওয়ার মতো সক্ষমতাও ধরে রেখেছে। তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র পরিচালনায় ব্যবহার করা হচ্ছে চীনের নিজস্ব উপগ্রহ ভিত্তিক নেভিগেশন ব্যবস্থা, যা শত্রুপক্ষের বাধা এড়িয়ে আরো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সহায়তা করছে। এর ফলে ইরানের হামলা হয়ে উঠেছে আরো কার্যকর ও ভয়ঙ্কর। জানা গেছে, তেহরান বেইজিং এর কাছ থেকে অত্যাধুনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার দোরগোড়ায় রয়েছে। এই ধরনের ক্ষেপণাস্ত্র সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে দ্রুত গতিতে উড়ে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ অনুযায়ী চীনের কিছু প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরেই ইরানের জন্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরবরাহ করছে। পাশাপাশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের তেলের বড় ক্রেতা হিসেবেও রয়েছে বেইজিং। এই তেল বিক্রি থেকে পাওয়া অর্থ সরাসরি ইরানের সামরিক খাতে ব্যবহৃত হচ্ছে। ইরান স্পষ্ট করে দিয়েছে, তারা আপোষের পথে নয়, বরং শক্তি প্রদর্শনের পথে হাঁটছে। আর এই শক্তির পেছনে চীনের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জোটের বিমান হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এরপরেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে চমক দেখিয়েছে ইরান। ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেই একটি নতুন উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে ইরানি বাহিনী। আর এই নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বাজিমাত করেছে তারা। গত শুক্রবার নতুন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে যুক্তরাষ্ট্রের 2টি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর কাছে মার্কিন A-10 বিমানকে লক্ষ্যবস্তু করেছে ইরানি বাহিনী। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী ওই যুদ্ধ বিমান বিধ্বস্ত হলেও সেটিতে থাকা পাইলটকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এনবিসি নিউজ জানায়, A-10 যুদ্ধ বিমানের পাইলটের উদ্ধার অভিযানের অংশ নেওয়া 2টি মার্কিন হেলিকপ্টারও ইরানি হামলার মুখে পড়েছিল, তবে সেগুলোর ক্রু সদস্যরা অক্ষত আছেন। এদিকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভ করেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুমকি দিয়েছেন ইরানের খাতাম আল আম্বিয়া যৌথ সামরিক কমান্ডার এক মুখপাত্র। তেহরান খুব শিগগিরই নিজেদের আকাশসীমার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে বলে শত্রুপক্ষকে সতর্ক করেছেন তিনি। এই ইরানি কমান্ডার গর্বের সঙ্গে বলেন, ইরানের বিজ্ঞানীদের তৈরি এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষকে বিশ্বের কাছে আরও বেশি অপমানিত ও লজ্জিত করবে। অন্যদিকে বিশেষজ্ঞদের ধারণা, ইরানের বিরুদ্ধে সুবিধা করতে না পেরে এবার নতুন কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্র। তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর আশপাশে থাকা ইরানি দ্বীপগুলো দখলের জন্য যুক্তরাষ্ট্র সেখানে একটি স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ইরানকে শেষবারের মতো 48 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি লিখেছেন, মনে আছে, আমি ইরানকে 10 দিন সময় বেঁধে দিয়েছিলাম চুক্তি করার অথবা হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য। সময় ফুরিয়ে আসছে, আর মাত্র 48 ঘন্টা, এরপর তাদের ওপর নরক নেমে আসবে বলেও হুমকি দেন ট্রাম্প। শনিবার দেওয়া এই মন্তব্যটি প্রেসিডেন্টের সেই বক্তব্যের কয়েকদিন পরই এলো, যেখানে তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণ দাবি করেছিলেন যে ইরানকে সম্পূর্ণভাবে পরাস্ত ও ধ্বংস করা হয়েছে। সেই ভাষণে তিনি বলেছিলেন, ইরান সামরিক ও অর্থনৈতিক সহ সব দিক থেকে এখন বিধ্বস্ত। তাদের রাডার ব্যবস্থার শতভাগ ধ্বংস করে দেওয়া হয়েছে। সামরিক শক্তি হিসেবে আমরা এখন অপ্রতিরোধ। এদিকে ট্রাম্পের আলটিমেটামের পর ইসরায়েল ও কুয়েতে হামলা ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। স্থানীয় সময় রোববার 5 এপ্রিল ভোরে ইসরায়েল ও কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলা ঘিরে দুই দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে পড়ে এবং তারা পাল্টা প্রতিরোধের চেষ্টা চালায়। হামলার একদিন আগে ট্রাম্প ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ার করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হলে দেশটির ওপর ভয়াবহ পরিণতি নেমে আসবে। তার এই বক্তব্যের পরই পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। ইসরায়েল ও কুয়েতের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলার জবাবে সক্রিয়ভাবে কাজ করছে। তবে হামলায় কোনো বড় ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক অভিযান শুরু করে। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ একাধিক উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তার মৃত্যুর খবরও পাওয়া গেছে। চলমান সংঘাত 1 মাসের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করেছে। বিশেষ করে জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর ওপর ইরান কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখছে, যা আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলছে। ইরান দাবি করছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত অর্থনৈতিক ও সামরিক লক্ষ্যবস্তুতে তারা হামলা চালাচ্ছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে পাল্টা প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে।
অন্যদিকে ইরানের খুজেস্তান প্রদেশে একটি পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্রে হামলার ঘটনায় 5 জন নিহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। তাদের দাবি, এই হামলার পেছনে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকতে পারে। এদিকে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আবারও ইরানকে সতর্ক করেন। তিনি বলেন, ইরানকে দেওয়া সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। তবে ট্রাম্পের এই হুমকি প্রত্যাখ্যান করেছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদী একে অসহায়, আতঙ্কিত ও বিবেচনাহীন পদক্ষেপ হিসেবে অভিহিত করে বলেন, এর জবাব কঠোর হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, নরকের দরজা আপনার জন্য খুলে যাবে। ট্রাম্প পরে একটি ভিডিও প্রকাশ করেন যেখানে রাতের আকাশে বিস্ফোরণের দৃশ্য দেখা যায় এবং দাবি করা হয় ইরানে হামলার সময় এটি ধারণ করা হয়েছে। তবে ওই ভিডিওটি কবে ও কোথায় ধারণ করা হয়েছে সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেননি তিনি। তথ্যসূত্র এএফপি। এদিকে ইরানে নিখোঁজ পাইলটকে খুঁজতে আসা আরেকটি মার্কিন বিমান ধ্বংস। ইরানের আকাশসীমায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যদের সন্ধানে নিয়োজিত একটি আমেরিকান বিমানকে গুলি করে ধ্বংস করার দাবি করেছে ইরানের বিশেষায়িত সামরিক বাহিনী রিভলিউশনারি গার্ডস IRGC। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আজ এ তথ্য জানানো হয়েছে। ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ রিভলিউশনারি গার্ডসের একটি বিবৃতির বরাতে জানায়, দক্ষিণ ইস্পাহান অঞ্চলে নিখোঁজ পাইলটকে খুঁজতে আসা একটি মার্কিন বিমানকে লক্ষ্যবস্তু করে ধ্বংস করা হয়েছে। ইরান দাবি করছে বিমানটি তাদের আকাশসীমা লঙ্ঘন করে তল্লাশি অভিযান চালাচ্ছিল। এদিকে এই ঘটনার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছিলেন, ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন জেটের দ্বিতীয় ক্রু সদস্যকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে নিরাপদ এবং সুস্থ রয়েছেন বলেও জানান ট্রাম্প। উদ্ধার অভিযানের পর মার্কিন বিমানটি ধ্বংসের খবর পাওয়া গেলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ধ্বংসের বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। শেষ পর্যন্ত মার্কিন বাহিনী উদ্ধার করতে পেরেছে তাদের নিখোঁজ দ্বিতীয় পাইলটকে। এখন একজন নিখোঁজ আছে বলে বিভিন্ন সূত্র বলছে, কিন্তু অদ্ভুত ব্যাপার দেখেন, মার্কিন সামরিক বাহিনী বা পেন্টাগন তাদেরকেও লম্বা ফিরিস্তি দেয়নি। ডোনাল্ড ট্রাম্প তার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই উদ্ধার অভিযানের বর্ণনা এমনভাবে দিয়েছে, মনে হচ্ছে যেন আমেরিকা জিতে গেছে, মনে হচ্ছে যেন ইরান যুদ্ধ শেষ এবং ইরানের উপর বিজয় স্থাপিত। হ্যাঁ, এটা সত্য। অভিযানটা খুবই দুঃসাহসিক ছিল। গত রাতে সারা রাত ধরে তারা উদ্ধার অভিযান করেছে এবং ইরানের সামরিক বাহিনী সেটা মোকাবেলা করেছে। প্রচন্ড গোলাগুলি হয়েছে। ট্রাম্পের বর্ণনা অনুযায়ী তার নির্দেশনা ছিল সর্বোচ্চ চেষ্টা করা এবং এটা যেভাবে হোক না কেন সফল হতে হবে, সেভাবে পরিকল্পনা নেয় এবং 15টা যুদ্ধ বিমান এই উদ্ধার অভিযানে অংশ নেয়। সারা রাত ধরে গোলাগুলি এবং এক ধরনের যুদ্ধের পর ভোরের আলো ফুটতে না ফুটতে সেই পাইলটকে উদ্ধার করা হয়েছে। সেই পাইলটের নাম কি, নাম প্রকাশ করেননি ডোনাল্ড ট্রাম্প, শুধু বলেছেন যে কর্নেল পদমর্যাদা, তবে তিনি নারী নাকি পুরুষ সেটাও পরিষ্কার না। এখন এটা নিয়ে তিনি বগল বাজাচ্ছেন এই কারণে, গত কালকে থেকেই আলোচনা হচ্ছিল, যদি এই পাইলট শত্রুদের হাতে অর্থাৎ ইরানিদের হাতে যদি ধরা পড়ে তাহলে ট্রাম্পের একদম 12টা বাজবে, তাহলে আর আমেরিকানদের মিনিমাম কোনো আস্থা ট্রাম্পের উপর থাকবে না। সুতরাং এটা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেছে আমেরিকান বাহিনী। বা পুরো ক্রেডিট নেওয়ার জন্য এখন সেই ডোনাল্ড ট্রাম্প নানাভাবে ইনায় বিনায় সেই বর্ণনাগুলো করছে তার সোশ্যালে এবং বলছে যে এটা আমেরিকানদের জয় এবং আমেরিকানরা যুদ্ধে পরাজিত হয় না, নানান রকম মানে কথাবার্তা যা হয়, মানে যেহেতু তার মানে অবস্থান এখন বা তাদের জনপ্রিয়তা ইরান যুদ্ধে অংশ নিয়ে একেবারে নিম্ন পর্যায়ে দিকে যাচ্ছে, তার পাশে পশ্চিমা কোনো মিত্র নেই। এই অবস্থায় চরমভাবে চাপে পড়ে গিয়েছিল মানে আমেরিকান বাহিনী বা ডোনাল্ড ট্রাম্প নিজে ব্যক্তিগতভাবে, এবং এর দায় একেবারে ডোনাল্ড ট্রাম্পের দিকেই নিবদ্ধ ছিল। যদি আমেরিকান এই পাইলট যদি উদ্ধার করা না যেত, যদি মারা যেত অথবা শত্রুপক্ষের হাতে ইরানিদের কাছে যদি ধরা পড়তো, তাহলে কিন্তু ট্রাম্পের খেল খতম, অর্থাৎ আর সে মাথা তুলে দাঁড়াতে পারতো না। সেই অবস্থা থেকে কিছুটা রক্ষা এটি বলা যায়, কিন্তু এটি কি মানে বিশাল বিজয় হয়ে গেল? তাহলে এক মানে পাইলটকে উদ্ধার করতে যদি তার এইরকম মানে ব্যয়বহুল একটা অভিযান পরিচালনা করতে হয়, তাহলে হরমুজ প্রণালী যেখানে নিরঙ্কুশ আধিপত্য ইরানের, সেটা মানে সেটা নিয়ন্ত্রণ করবে কিভাবে? সম্ভব না। যদি সম্ভব হতো তাহলে অনেক আগে কিন্তু আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প সেই পদক্ষেপ নিত। তার ইউরোপের মিত্ররা জানে বলেই কিন্তু শুরু থেকে তারা বিরোধিতা করছে এবং এক পর্যায়ে তার পাশ থেকে কিন্তু সরে গেছে। এবং এই ঘটনার মধ্যে দিয়ে প্রমাণ হলো যে খুব দ্রুত বেগে ইরান যুদ্ধ শেষ করতে হবে। ওই যে 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছে ইরানকে যুদ্ধ বন্ধ করার জন্য, কেন দিছে? তো যুদ্ধ বন্ধ তো শুরু করছে তো আমেরিকা, তো তারা শেষ করতে পারছে না কেন? তাদের লক্ষ্য কি পূরণ হয়েছে? লক্ষ্য তো পূরণ হয়নি, তাহলে 48 ঘন্টার আলটিমেটাম দেয় কেন? এইসব বলার মধ্য দিয়ে আসলে তার যেই দুর্বলতা, সেই দুর্বলতা কিন্তু এখন ফুটে উঠেছে এবং সবাই সেটা মানে বুঝতে পারছে, দেখতে পাচ্ছে। রাশিয়া, চীন ভিতরে ভিতরে মুচকি হাসি দিচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ধরা খাওয়া মানে আমেরিকা ধরা খাওয়া, এবং বিশ্ব শক্তির কাছে
এটা একটা বড় পরাজয়, যেটা এখন চীন এবং রাশিয়া বুঝতে পারছে। ডোনাল্ড ট্রাম্পও বুঝতে পারছে, কিন্তু সে এখন বের হতে পারছে না। বের হতে গেলে ইরানকে বলতে হবে যে ওকে আমরা যুদ্ধবন্ধ চাই বা যুদ্ধবিরতি চাই, কিন্তু ইরান তো সেটা বলছে না। কারণ 48 ঘন্টার যে যুদ্ধবিরতির প্রস্তাব, সেই প্রস্তাব তারা নাকচ করেছে। সব মিলায় এই পাইলট উদ্ধার হলো বলে মানে ইরান উদ্ধার হয়ে গেল বা যুদ্ধ থেকে নিষ্কৃতি পেয়ে গেল ডোনাল্ড ট্রাম্প, এটা মনে করার কোনো কারণ নেই। যুদ্ধের গল্প আমরা সাধারণত সিনেমার মতো ভাবতে ভালোবাসি। এক পক্ষ জিতবে, অন্য পক্ষ হারবে, তারপর আকাশে আতশবাজি, শহরে মিছিল আর বিজয়ীদের উল্লাস। তারপর জয়ী সৈনিক ঘরে ফিরবে তার বাবা মা আর প্রেমিকার কাছে। কিন্তু বাস্তব যুদ্ধ, বিশেষ করে এই সময়ের যুদ্ধ, এত সরল আর নাটকীয় নয়। এখানে বিজয় কখনো কখনো নীরবে হয়, আর সেই নীরবতার ভেতরেই সবচেয়ে বেশি গভীরতা লুকিয়ে থাকে। আজ যে গল্পটা শোনা যাচ্ছে তা হলো ইরান চারদিক থেকে জয়ের খবর পাচ্ছে। না, বাংলাদেশে ভিউ বাড়ানোর জন্য মিডিয়াগুলো রঙিন গল্প লিখছে না, বরং মিডিয়া বিশ্লেষক, এমনকি কিছু পশ্চিমা রিপোর্ট, সব জায়গায় একটা কথা ভেসে উঠছে, এই যুদ্ধটা যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যতটা সহজ ভেবেছিল ততটা সহজ নয়, বরং অনেক জায়গায় উল্টো চিত্র। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। যদি সত্যি ইরান এগিয়ে থাকে, তাহলে তাদের নেতাদের কণ্ঠে নেই কেন দম্ভ, নেই কেন উল্লাস, কিংবা ট্রাম্পের মতো বারবার বুলিয়া ওড়াচ্ছে না যে আমরা জিতে গেছি? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে একটু ধীরে হাঁটতে হবে। যুদ্ধ শুরু হয়েছিল আত্মবিশ্বাস দিয়ে। ডোনাল্ড ট্রাম্প মনে করেছিলেন ইরানকে চাপ দেওয়া যাবে, ভেঙে ফেলা যাবে, এবং সেটা হবে খুব দ্রুত। ভেনেজুয়েলায় যেভাবে প্রভাব খাটিয়ে নিজের পছন্দের লোক বসানো গিয়েছিল, সেই অভিজ্ঞতা তাকে সাহস দিয়েছিল। তার সাথে ছিল ইসরায়েলের শক্তিশালী গোয়েন্দা সংস্থা মোসাদ, যাদের নাম শুনলেই অনেক দেশের রাজনীতিবিদদের ঘুম উড়ে যায়। কিন্তু সমস্যা হলো, যুদ্ধের ময়দান দাবার বোর্ড নয়, সেখানে সব খুঁটি আপনার ইশারায় চলবে। ইরানের ভেতরে যে অস্থিরতা ছিল, যে গৃহযুদ্ধের কথা বলা হচ্ছিল, সেটাকে একটা সুযোগ হিসেবে দেখা হয়েছিল। ভাবা হয়েছিল ভাঙা ঘরের উপর আঘাত করলে তার সহজেই ধসে পড়বে। কিন্তু বাস্তবতা হলো, বাইরের শত্রু অনেক সময় ভেতরের বিভাজনকে এক করে দেয়। ইরানের ক্ষেত্রেও সেটা হয়েছে। যেখানে ভেবেছিল বিভক্ত একটি দেশ, সেখানে তৈরি হলো এক ধরনের জেদি ঐক্য। যুদ্ধের প্রথম বড় শিক্ষা এটি, শত্রুকে ছোট করে দেখা সবচেয়ে বড় ভুল। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়, কারণ একই সময়ে আরেকটা ঘটনা ঘটেছে। ইরানের আকাশে একটি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। এটি শুধু একটি সামরিক ঘটনা নয়, বরং প্রতীকী একটি আঘাত। শক্তিশালী প্রযুক্তি, উন্নত বিমান, সবকিছুর পরেও আকাশে নিরাপত্তা নেই, এই বার্তাটা খুব স্পষ্টভাবে ছড়িয়ে পড়েছে। আরো ভয়ঙ্কর বিষয় হলো, সেই বিমানের ক্রুরা যদি বেঁচে থাকে, তাদের জন্য অপেক্ষা করছে এক অদ্ভুত বাস্তবতা। স্থানীয়ভাবে বলা হচ্ছে খুঁজে বের করতে, এমনকি হত্যা করতে। যুদ্ধ তখন শুধু সেনাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মনস্তত্ত্বে। এখানে যুদ্ধ তার সবচেয়ে অন্ধকার রূপ দেখায়। কিন্তু আবার ফিরে আসি মূল প্রশ্নে, ইরান কেন উল্লাস করছে না? কারণ প্রথমত তারা জানে এই যুদ্ধ শেষ হয়নি, বরং এটি এখনো শুরু পর্যায়ে। ইতিহাস বলে, যুদ্ধের মাঝপথে যারা বিজয় ঘোষণা করে তারা অনেক সময় শেষ দৃশ্যে পরাজিত হয়। দ্বিতীয়ত, ইরান জানে তারা আঘাত পেয়েছে, তাদের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনীতি চাপে আছে, বড় বড় শহরে হামলা হয়েছে। একটি দেশ যখন যুদ্ধের মধ্যে থাকে, তখন তার ভেতরের ক্ষত বাইরে থেকে দেখা যায় না, কিন্তু সেই ক্ষতই সবচেয়ে গভীর। তৃতীয়ত, এই যুদ্ধের কোনো স্পষ্ট শেষ নেই। এটি এমন এক আঘাত যেখানে জয় মানে কি তাকে স্পষ্ট বলতে পারছে না। শত্রু পুরোপুরি কিছু ঘটেনি, কিন্তু চুক্তি হয়নি, কোনো পতাকা নামেনি, তাহলে কিসের বিজয়? চতুর্থত, সামনে আরো বড় ঝড়ের আশঙ্কা। যদি এই যুদ্ধ স্থলযুদ্ধে করায়, তাহলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেতে পারে। আকাশে বা সমুদ্রে যুদ্ধ আর স্থল যুদ্ধ এক জিনিস নয়। স্থল যুদ্ধে প্রতিটি ইঞ্চি জমি, প্রতিটি শহর, প্রতিটি রাস্তা হয়ে ওঠে রণক্ষেত্র, আর এখানেই ভয়টা সবচেয়ে বেশি। কারণ ইরান জানে, স্থলযুদ্ধে যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল প্রবেশ করে, তাহলে এটি আর সীমিত যুদ্ধ থাকবে না, এটি পরিণত হবে এক দীর্ঘ, ক্লান্তিকর, রক্তক্ষয়ী সংঘাতে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান এখন একটি দীর্ঘমেয়াদী কৌশলে খেলছে। তারা জানে দ্রুত জয় নয়, বরং প্রতিপক্ষকে ক্লান্ত করে ফেলা, এটাই তাদের শক্তি। এটি এক ধরনের ক্ষয়িষ্ণু যুদ্ধ, যেখানে প্রতিদিন একটু একটু করে প্রতিপক্ষের শক্তি কমানো হয়। এই ধরনের যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র হলো ধৈর্য, আর ধৈর্যশীল মানুষ সাধারণত খুব বেশি উল্লাস করে না। তারপর আসে অর্থনীতির কথা। যুদ্ধ মানে শুধু বোমা নয়, যুদ্ধ মানে বাজারে আগুন, দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি সংকট। ইরানের ভেতরে সাধারণ মানুষ এই চাপ অনুভব করছে। তাদের কাছে বিজয়ের গল্প যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজ রাতে খাবার থাকবে কিনা। একটি দেশ যখন এই বাস্তবতার মুখোমুখি হয়, তখন উল্লাস একটু বিলাসিতা হয়ে যায়। আর শেষ কারণটা সবচেয়ে সূক্ষ্ম, মনস্তাত্ত্বিক। ইরান এই মুহূর্তে নিজেকে জয়ী হিসেবে তুলে ধরতে চায় না, বরং অদম্য হিসেবে তুলে ধরতে চায়। তারা দেখাতে চায় তাদের ভাঙা যায় না, কারণ এই ইমেজই তাদের সবচেয়ে বড় অস্ত্র। উল্লাস করলে যুদ্ধ শেষ হয়ে যায়, কিন্তু নীরব থাকলে যুদ্ধ চলতে থাকে, এটাই তাদের হিসাব। সব মিলিয়ে ছবিটা যদি দূর থেকে দেখা যায়, তাহলে বোঝা যায় এই যুদ্ধ এখনো মাঝপথে। এখানে কেউ পুরোপুরি জেতেনি, কেউ পুরোপুরি হারেনি। তবে একটি বিষয় পরিষ্কার, এই যুদ্ধ যত দীর্ঘ হবে, তত বেশি বিপজ্জনক হয়ে উঠবে। বিশেষ করে যদি এটি স্থলযুদ্ধের রূপ নেয়, তাহলে শুধু ইরান বা যুক্তরাষ্ট্র, ইসরায়েল নয়, পুরো অঞ্চলই এক ভয়াবহ অস্থিরতার মধ্যে পড়ে যাবে। সুতরাং ইরানের নীরবতা কোনো দুর্বলতার চিহ্ন নয়, বরং এটি একটি হিসাব করার সিদ্ধান্ত। তারা জানে এখনো বিজয়ের ঢাক বাজানোর সময় আসেনি, কারণ যুদ্ধের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো অনেক সময় শুরুতে আসে না, আসে শেষে, আর সেই সময় এখনো আসেনি।